যে চটুল একটা প্রেম হয়তো চলছে, যেহেতু বুল্লেপু নোয়াখালীর মেয়ে, ওই জায়গাটায় যারা গিয়েছে তারা জানে কি পরিমাণে বুকের একটা ধুকপুকারি থাকে। শিরোনামে তুমি আমার, তোমাতে হবে শেষ, এমন তো ছিলাম না কোনদিন আমি, এমন তো ছিলাম না কোনদিন আমি, তোমাকে দেখার আগে হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে। যে শিকারি দেখে দেখে না, আমাদের বাংলাদেশের দর্শক একটু সস্তা গান পছন্দ করে আমার কাছে মনে হয়। দর্শক আমন্ত্রণ রাইজিং বিডিতে আজকে আমাদের অতিথি বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহরিয়ার রাফাত। রাফাতের শুভেচ্ছা রাইজিং বিডিতে। শুভেচ্ছা। কেমন আছেন? ভালো আছে। অনেকদিন পর আপনার সাথে আমার আড্ডা হচ্ছে। তো ফার্স্টই জানতে চাচ্ছিলাম যে আপনার বর্তমান সময়টা কিভাবে কাটছে? বর্তমান সময়ে যেহেতু সেগুলোকে একটা মুভির কাজ করছি, মুভির নাম হচ্ছে আলতা সবজি, এবং সাথে বেশ কতগুলো নাটকের কাজ করছি, এবং সাথে আমরা একটা প্রজেক্ট করছি, সেই প্রজেক্টের কাজ নিয়ে একটু ব্যস্ত। আচ্ছা, যেটা বলছেন মুভির কাজ, তার মানে হচ্ছে আপনি মুভির পুরো মিউজিকটা আপনি করছেন, সেটা একটু? হ্যাঁ, আমি পুরো গানগুলো আমি করছি এবং সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোও আমি করছি। এই কাজগুলো আপনি বেশি করছেন এখন? হ্যাঁ, কারণ আমরা শাহরিয়ার রাফাতকে সচরাচর যেভাবে ভাবি যে তিনি একজন সঙ্গীত শিল্পী, হ্যাঁ, সেটাকেই আমরা বেশি ফোকাস দিচ্ছি। তো এই মুভিতে আপনার গান থাকবে কিনা? এই মুভিতে আমি একটা গান করছি, এবং যে মুভিটা শেষ হয়েছে আসে নাই, স্নেহের বন্ধন, ওই মুভিতে আমি 4জন ফিমেল আর্টিস্টকে নিয়ে, একই আমার মেল ভয়েস ছিল, এবং 4জনই গিয়েছে আমার সাথে, 4টা গান। এবং একজন সঙ্গীত শিল্পীর একটা প্রত্যাশার জায়গা থাকে সবসময় যে আমি ফিল্মে প্লেব্যাক করবো, এবং সেই জায়গাটা আপনি অনেক আগেই পূরণ করে ফেলেছেন, এবং আপনার বেশ কিছু গান অলরেডি ভাইরাল বলবো বা জনপ্রিয় বলবো, কারণ এখানে ভাইরাল শব্দটা আসলে অ্যাভেলেবেল। তো সেই জায়গা থেকে আপনি কি মনে করছেন আপনার প্রাপ্তির জায়গাটা কতটুকু? সত্যি কথা বলতে ভাইরাল সবাই হতে চায় বা হোক, সেটা ভালো, কিন্তু আমি আসলে বেঁচে থাকার গান করতে চাই। এখনো পর্যন্ত আমি ফিল্মে বেঁচে থাকার গান করিনি। আমার কাছে মনে হয়েছে যেটা আমার সবচেয়ে বেশি প্রিয় একটি গান ক্যাপ্টেন খানের ছিল, এমন করে কেন তাকাও। হয়তো খুব বেশি ভাইরাল না, বাট আমি এখনো সবার প্রশংসা পাই। তো এইরকম কিছু আমার জনরার কিছু কাজ আমি আসলে যদি করতে পারি, তখন হয়তো বা আমি একটু তৃপ্ত হব। আচ্ছা, ওই প্রশ্নগুলো আসবো। আপনি যেটা বলছেন যে গানটা আপনার খুব পছন্দের গান, ভালো লাগছে, এবং এই টাইপের গান আপনি আসলে করতে চান, তো গানটা যদি একটু রাইজিং বিডির ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য একটু অবশ্যই অবশ্যই অবশ্যই। এমন করে বলো কেন তাকাও, চোখের কোণে আদর মাখাও, আমি ফিরতে পারি না, ঘরে ভিড়তে পারি না, শুধু তোমার বুকে থেকে যেতে চাই। জানে খোদা জানে আল্লাহ, এত আপনার কেউ না, এত আপন আমার 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 কেউ না। অসাধারণ। আসলে এই ধরনের গানই আমার কাছে মনে হয় দীর্ঘদিন টিকে থাকে বা বেঁচে থাকে। সেটাই। ভাইরাল গানগুলো হয়তো কিছুদিন আমরা শুনি, বলি, তারপরে তো হারিয়ে যায়।
তো ফিল্মের যে গানগুলো এখন হচ্ছে, যেমন এবার ঈদে আমাদের আসলে খুব মার্কিং করার মতো গান আমার চোখে পড়েনি, আপনার পড়ছে কি? গান যেই গান যেমন আমার ভালো লেগেছিল বনলতা এক্সপ্রেসে আমাদের আগের কিছু গান, বাচ্চু ভাইয়ের গান, তারপর অর্থনের গান, এই গানগুলো মনে হয়েছে যে আবার নতুন করে শুনতেও ভালো লেগেছে, দেখতেও ভালো লেগেছে। না, সেটা তো পুরোনো দিনের গান, সেই গানগুলো আবার নতুন রূপে আসছে, সেটা ভালো লাগছে। বাট হয় কি, ফিল্মের যেমনটা হয়তো যে গানই কিন্তু আগে জনপ্রিয়তা পেত, অবশ্যই অবশ্যই মানুষের মুখে মুখে যে গানটাই শোনা যেত, তারপরে কি ফিল্ম হিট হতো। এবং সর্বশেষে আমরা দেখছি যে প্রিয়তমা সিনেমার গান কিন্তু আগে হিট হচ্ছে, তারপর কিন্তু সিনেমা মন পুরা যদি এর আগে এরকম প্রত্যেকটা গান সিনেমার গানগুলো আগে হিট হয়। তো এবার ঈদে আমাদের সেরকম মনে হয় নাই যে প্রিন্স বলি ভাইরাল হয়েছে কিন্তু আসলে বেঁচে থাকার মতন কোনো গান হয়নি। একজন সঙ্গীত পরিচালক হিসেবে আপনার কাছে মনে হয় কি এটি কেন হচ্ছে কম? কিছু কিছু জায়গায় এখন মনে হচ্ছে শুধু টিকটকের জন্য দুইটা লাইনের জন্য গান না বানিয়ে, গান তো আসলে দুটো লাইনের না, গানটা একটা পুরো গল্প, তো গল্প বানানো হচ্ছে কম। সেই জায়গা থেকে আমার মনে হয় যে যেমনটা আগে হতো, একজন সিনেমার ডিরেক্টর সঙ্গীত পরিচালকের কাছে যেতেন, গিয়ে সিনেমার গল্প শোনাতেন এবং এই সিকোয়েন্সের জন্য আমার এই টাইপের গান দরকার, এই জিনিসগুলো কি এখনো হয় কিনা? না, এখন হয় না। এখন এসে আপনার কাছে কি বলে একজন ডিরেক্টর এসে? এখন প্রথমে আসে দুই টাইপের মানুষ আসে, যে কেউ ভালো গান করতে আসছে আর কেউ হিট গান করতে আসছে। তো হিট গান বলতে ভাইরাল বোঝানো হয় যেখানে যারা আসলে যাদের মার্কেট কাটতে আছে তাদেরকে দিয়ে গাওয়ানো হয়। তো সেই জায়গায় যাব না, সবার উচিত, বড় ছোট সব মিলে উচিত যে ধরো এই ছেলেটা গাইতে জানে বাট ইউটিলাইজ হচ্ছে না, বা দেখা যাচ্ছে যে এখন ওর ভিউ কম কিন্তু ভয়েস কিন্তু ওই যে ভিউ যে আছে যার গান তার চাইতে যথেষ্ট স্ট্রং এবং সে যথেষ্ট জানে, এই আর্টিস্টদেরকে যদি আমরা ইউজ করতে পারি তাহলে হবে কি আমরা টেকনিক্যালি আরো বেশি ওই জায়গাটা খেলতে পারবো এবং আমরা অনেক রিচ কিছু গান বানাতে পারবো। না, আপনি তো একজন সঙ্গীত পরিচালক, সেক্ষেত্রে আপনি পরামর্শ দেন না যে এই শিল্পী, এই গানের জন্য এই শিল্পী হলে ভালো হয়? সেই জায়গাটা ছাড়তে হবে। সেটা ছাড়ছেন নাকি ডিরেক্টর? না, ডিরেক্টর প্রডিউসার দুজন, তাদের নিজস্ব চয়েস থাকে, তাদের নিজস্ব চয়েস থাকে। ধরো আ ক খ সে গান পারে না কিন্তু তাকে নিতে হবে। স্বজনপ্রীতি না, ভাইরাল হওয়ার জন্য, ভিউজ বাড়ানোর জন্য একে নিতে হবে। মানে এর সাথে যাক আর না যায় একে নিতে হবে। এবং কিছু জায়গায় খুব মেকানিজম করে আছে যে সার্কেল ধরা আছে যে ওর সাথে কাজ করতে গেলে কি গান দিতেই হবে, এমন একটা জায়গা যার কারণে না আসলে ভাঙা হচ্ছে না কাউকে। এই সার্কেলটা কি আপনার নেই যে আপনি এই সার্কেলের বাইরে বেরোতে পারছেন না, এরকম আছে কিনা আপনার? আমার আছে, সার্কেল আছে। আমি মাঝে মাঝে আমি চেষ্টা করি, যেমন আমি লাস্ট একটা মুভিতে এই আলতাতে অনেক আগের একজন শিল্পী ছিল পিয়াল হাসান ভাই, তো নাম শোনা হয়েছে ওনার। আমি একটা 90 দশকের গান করেছি, মানে ওনার ডিরেক্টরের চয়েস হচ্ছে 90 দশকে। তো ওই জায়গায় আসলে আমি আমার ভয়েস না দিয়ে আমি পিয়াল হাসান ভাইকে ডাকছি, যেটা আসলে ডিরেক্টর বা প্রডিউসার চিন্তা করতে পারে। তো আমার কাছে মনে হয়েছে যে ওই টেক্সচারটার জন্য বা পিলাহিরির সময়কার টেক্সচারটার জন্য, বা আমি যদি বলি কুমার শানুদের আমলে যে টেক্সচারের জন্য পিয়াল হাসান ভাইয়ের ভয়েসটা আমার কাছে মনে হচ্ছে খুব অ্যাপ্রোপ্রিয়েট। সো আমি যাওয়ার সঙ্গে সঙ্গে তারা প্রথমে অ্যাপ্রুভ করে নাই, আমি রিস্ক নিয়ে গাওয়াইছি। গাওয়ানোর পরে বলছে না ঠিক আছে, যে এটা ঠিক আছে। ওখানে গিয়েছে শরণ এবং পিয়াল হাসান ভাই। তো হয় কি সবসময় কিন্তু করা যায় না। এইটা অবশ্যই আপনারা ভালো কাজ করছেন, কিন্তু এরকমও তো হয় যে সিন্ডিকেট বলি বা সার্কেল বলি, এইটা মেনটেন করতে গিয়ে অনেক সময় ভালো কাজ হয় না। যেমন আপনার এরকমও হয়েছে কিনা জানি না, যে একটা ভালো প্রজেক্ট আপনার কাছে আসছে বাট কোনো সিন্ডিকেটের কারণে সেটা আপনি হারাইতে হয়েছে, এরকম হয়েছে কিনা? হয়েছে ভাই, অনেকবারই হয়েছে। তো আসলে তখন আমি ফিল করেছি যে আসলে আমি হয়তো অ্যাপ্রোপ্রিয়েট না এই কাজটার জন্য, আমি নিজের মনকে বুঝ দিয়েছি। মানে এরকম হয়েছে কিনা যে এই গানটা আমার গাওয়ার কথা ছিল, সেটা আমি হয়তো কোনো কারণে হয়নি, হয়তো গল্পটা না বললেও সেরকম কোনো মেমোরিজ আছে কিনা? কষ্টের কথা যদি বলতে চাই যে বাংলাদেশে ধর আমার যে টাইপের ভয়েস, এই টাইপের ভয়েসের জন্য আসলে ইউজ করার মানুষ খুব কম ছিল। যে তথাকথিত ওকে 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 নিয়ে শুধু গান করবো, কেন কেন এখন আমি আমার ভয়েসটাকে ইউটিলাইজ করা লাগছে, আমি আরেকজনের ভয়েস যেমন ইউটিলাইজ করছি। তো
তো সবার উচিত এইভাবে না সিন্ডিকেট না মেনটেন করে আমার এই গানে যার ভয়েস প্রয়োজন এখন দেখা যাচ্ছে আমি একটা গান ভয়েস দিয়ে আসছে, নাম বলবো না কোনো ডিরেক্টরের, এটা আমি মিউজিক ডিরেক্টর হওয়ার আগে আমার ভয়েস আমি পেমেন্ট হয়তো নেই টেস্ট আমাকে নিয়েছে যে না ভয়েস দিয়ে, এরপর দেখা যাচ্ছে না ওইখানে ভয়েস আমারটা নাই, আরেকজন টেক্স হয়তো আমি ফিল করছি, আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো খারাপই দিয়েছি, কিন্তু মাঝে মাঝে এখন প্রশ্ন করি যে না আমি হয়তো ঠিক ছিল, কিন্তু শুধুমাত্র স্বজন প্রীতি বা সিন্ডিকেটের কারণে আসলে ভয়েসটা ফেলে দেওয়া। এরপর আসে এবার নাটক নিয়ে আপনি বেশ কাজ করছেন, সেই নাটক ইন্ডাস্ট্রির গল্প শুনতে চাই যে সেখানকার গানের জায়গাটা কেমন? নাটক ইন্ডাস্ট্রি খুব সুন্দর একটা অবস্থানে চলছে, খুব ভালো একটা অবস্থানে চলছে। এখানে আসলে সত্যি কথা বলতে এখন গান কিন্তু ছড়াচ্ছে নাটক থেকে, ফিল্মের চাইতে বেশি ছড়াচ্ছে নাটক থেকে, এবং ভালো সুস্থ গান করা যাচ্ছে। এবং সত্যি কথা বলতে কি কিছু এখানে আসলে আর্টিস্ট সিন্ডিকেটের কোনো ব্যাপার নেই, কয়েকটা জায়গায় আছে কিন্তু অত নাই। আমার কাছে মনে হচ্ছে এখানে যার ভয়েসে আমি ইচ্ছা আমি সেই মানে স্বাধীনতাটা আছে এখানে কোনো সেটা ওরা স্টপ করা হয়েছে যে না যে কিন্তু একটা জায়গায় হয় কি আসলে বাজেটটা ফ্যাক্ট থাকে, তো সবকিছু যেহেতু ছোট পর্দা বাজেটটাও থাকে ছোট, যার কারণে আসলে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হয় এবং আমাদেরকে ডিরেক্টর প্রডিউসাররা সহযোগিতা তারাও করে, আমরাও করি। বাজেটের ব্যারিয়ারের কারণে অনেক সময় কম্প্রোমাইজ করতে হয়। নাটকের এরই মধ্যে আপনি বেশ কিছু কাজ করেছেন, তো আপনার পপুলার যে গানগুলো তার থেকে দু একটা গান আমি শুনে যাচ্ছি। এই গানটি লিখেছে আমার ওয়াইফ অন্বেষা, ফিরে এসো। লুকোচুরি অনেক হলো, ডাকো আমায়, চেনা মুখের ভিড়েতে স্বপ্ন খুঁজে ফিরে, সন্ধ্যা নামে উঠোন জুড়ে নীরব বাতাস বয়, তোমার ফাঁকা ঘরটা দেখে কেমন জানি হয়, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো আবার ঘরে, তোমরা ছিলে সবচেয়ে দামি, অমূল্যবান হিরে, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো আবার ঘরে, তোমরা ছিলে সবচেয়ে দামি, অমূল্যবান হিরে। একটা সময় এই যে ধারাবাহিকের যে টাইটেল সংগুলো এগুলো মানে মুখে মুখে থাকতে কিন্তু এগুলো কিন্তু নর্মালি মানুষ বিভিন্ন সময় বলতো হ্যাঁ, মানে এবং দূর থেকে শুনলে যে শুরু হয়ে গেছে। হ্যাঁ, তখন এমন হতো আমাদের সময়টা আমরা পড়ার টেবিলে তখন থাকলেও তখন খেতে যেতাম, যেটা খাওয়ার বাহানা করে হলো অন্তত সিরিয়ালটা দেখা, এই ধরনের হয়েছে। তো এই ধরনের আপনার কোনো গল্প আছে কিনা? আমার শুধু সিরিয়াল না, অনেক কিছুই আছে। তার সিরিয়ালের ভিতরে যেমন একটা নাটক ছিল অন্তঃশিকারী নাটকটা দেখতাম আমি তো, এবং কেন দেখতাম কারণ ওখানে কুমার বিশ্বজিৎ স্যারের টাইটেলটা গিয়েছিলেন। আচ্ছা, তো ছোটবেলা থেকে তো ওনার আমি খুবই ভক্ত ছিলাম। আমার প্রথম ফেভারিট গান হচ্ছে যারা ঘর দিলা সংসার দিলা, এরপর থেকে ওনার ভয়েসটা আমার খুব ভালো লাগতো। তো ওই গানটা যখনই হতো তখনই আমি যেতাম। একটা শিপইয়ার্ডের ভিতরে নাটকটা ছিল, ভিলেন ছিল। তো এই নাটকটা পরে আমি আসলে গানটা আমি শুনি এবং গানটা ওঠাই। দারুণ একটা গান, দারুণ একটা গান। এবং
আমার মনে আছে আমি ক্লোজ আপে যখন প্রথম পার্টিসিপেট করি আমি এই গানটা গিয়েছিলাম, এবং পরবর্তীতে কুমার বিশ্বজিৎ স্যার একটা কমেন্ট করেছিল যে এই গানটা মনে হয় তোমার জন্যই তৈরি করা হয়েছিল, এই গানটা আজকে থেকে তোমার। বাহ বাহ বাহ, এটা- এই আপনার গানটা একটু শুনবো। যে শিকারি দেখে দেখে না, সে অন্ধ শিকারি জানে না, এক জীবনে ভালোবাসা আসে কি আসে না, ও এক জীবনে ভালোবাসা আসে কি আসে না। পৃথিবীর এই যে নিয়ম, কভু সুখ কভু বেদনা, যে শিকারি দেখে দেখে না। আচ্ছা, আপনি এই গান করতে গিয়ে অনেক গুণী মানুষদের সাথে কাজ করেছেন। আমি পার্থদের সাথে, পার্থ বড়ুয়ার স্যারের সাথে কাজ করেছি। আমি সুমন কল্যাণ, আমার কাছে যায় মানে সুমন কল্যাণের সাথে আমি কাজ করেছি। আমি আলী আকবর স্যারের মানে সান্নিধ্যও পেয়েছি। আমি সৌগত ইমন ভাইয়ের সাথেও কাজ করেছি। মানে এই মানুষগুলোর সাথে আমার এবং যদি আরেকটু বলি যে কাদের সান্নিধ্য খুব কাছ থেকে পেয়েছেন, কাজ হয়নি বাট তাদের কাছ থেকে পার্থ বড়ুয়া খুব সান্নিধ্য পেয়েছি। ওনার সাথে আমার দীর্ঘ 1 বছরের একটা মানে মানে মনে হতো যে সকালবেলা উঠেই চলে যায়, এরকম গল্প আড্ডা গান এরকম একটা সময় আমাদের ছিল। তো ওখান থেকে অনেক কিছু শেখার, এবং ধরতে গেলে আসলে আমরা তো আসলে মফস্বল থেকে আসা একজন মানুষ, তো সেই জায়গায় এত বড় গুণী শিল্পীদের সাথে কাজ করা, যেমন আমি খুব কম মানে 2 দিন মনে হয় গিয়েছিলাম বুলবুল স্যারের ওখানে। আমার কাছে মনে হয়েছে মানুষগুলো আসলে অসাধারণ মানে গুণের অধিকারী আসলে। তো ওনার সাথে কোনো স্মৃতি বা মেমোরিজ আছে কিনা? না, আমার আসলে এর ভিতরে তো ওনার একটা যে মানে উনি আমাকে একটা, ওনার সাথে যেহেতু ক্লোজ আপের একটা জার্নি ছিল, আমাকে খুব পছন্দ করতেন এবং বলতেন যে তুই একটু অন্যরকম, তুই মনে হয় কম্পিটিশনের জন্য না। তা আমি আসলে কথাটা বুঝতাম না, আমি কখনোই বুঝিনি। এবং আজকে আমি ফিল করি যে না, হয়তো বা আমি আসলে আধ্যাত্মিক একটা পাওয়ার ছিল, যে আমি আসলেই কোনো কম্পিটিশনের জন্য না, আমি হয়তো বা আরো ভালো কিছু দিতে পারবো আমাদের। যেমন আপনি একটু বলছিলেন মফস্বল থেকে আপনি এই ঢাকা এসে এই কম্পিটিশনে অ্যাটেন্ড করেছেন এবং আস্তে আস্তে আপনি শাহরিয়ার রাফাত হয়ে উঠেছেন। তো এই যে স্ট্রাগল প্লেয়ার তো অবশ্যই পার করেছেন, অবশ্যই। মানে অনেক গল্প থাকে, সেই গল্পটা কেমন ছিল? আমার ক্লোজ আপের পরে আমার কাছে মনে হয়েছিল আসলে, না আমি একটু ক্লোজ আপ থেকে শুরু করতে চাচ্ছি। ক্লোজ আপের আগে কিভাবে আসলেন? আচ্ছা, ক্লোজ আপে আসলাম তখন আমি একটা ব্যান্ড করতাম বরিশালে, ব্যান্ডের নাম ছিল ইনসাম। আচ্ছা, যখন পড়াশোনা করছেন তখন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখনকার কথা। আমি তখন ফার্স্ট ইয়ারে, অনার্স ফার্স্ট ইয়ার। তো এর আগের বছর তো ক্লোজ আপ হয়ে গেল, তখন তো একদম ক্লোজ আপ খুব মানে সবার মুখে মুখে। এবং এর আগে কিন্তু আমাদের মানে খুব হিন্দি গান গাওয়া লাগতো। ক্লোজ আপের কারণে কিন্তু বাংলা গানের আবার চর্চাটা কিন্তু শুরু হলো। আচ্ছা, মাঝখানে সব জায়গায় হিন্দি গানের একটা ছয় আবার শর্ট হয়ে গেল। তো এরপরে আমার এক ফ্রেন্ড, ব্যান্ডের একটা ফ্রেন্ড, মানে ওরা ফুল ফিল করতো আমি আসলে ব্যান্ডের ভয়েস না, আমার আধুনিক গানের ভয়েস। তো সেই জায়গা থেকে ওরা আসলে আমার ফর্ম ফিল আপ করে। আমার নাম তো SM শাহরিয়ার, কিন্তু ওরা শাহরিয়ার রাফাত নামে ও আচ্ছা। মানে ফর্ম ফিল আপ, মানে আমার সার্টিফিকেট নাম হচ্ছে SM শাহরিয়ার। তো এরপরে খুব মানে আমার কাছে মনে হলো যে জব ইন্টারভিউ এত কষ্টকর না যতটা মানে হয়। মানে কখনোই কুমার বিশ্বজিৎ স্যারকে সবসময় আমি টেলিভিশনে দেখতাম, সাকিব ম্যাম, আমজাদ বুলবুল স্যার, ওইখানে যাওয়ার পরে মানে ওই জায়গাটায় যারা গিয়েছে তারা জানে কি পরিমাণে বুকের একটা ধুকপুকারি থাকে। এখনো ওইগুলো হয়তো ফিল করি আমি। আমরা যেমন কোনো সিনিয়রের সামনে গেলে না আমাদের ভিতরে একটা সম্মান কাজ করতো, ভয় কাজ করতো, যেটা হয়তো এখনকার জেনারেশনের হয়তো করে না। কারণ
আমরা আসলে পরিবার থেকে শিখে আসছি যে না, স্নেহাদেরকে একটু ভয় পেতে হবে, কাঁধে হাত দেওয়া যাবে না। তো যাই হোক, গাইলাম। তখন কি গান গিয়েছিল? ওই যে বললাম তো, ওইটা- অন্ধশিকারী গানটা গিয়েছিলাম। এরপরে তো ঢাকায় আসলাম, আসার পরে কম্পিটিশন হলো। এরপর 40-এ আসার পরে আমি যখন টপ 16-এ ঢুকে তখন বাদ পড়লাম। কি বাদ পড়লাম? আমার তখন আমি পুরা বিচারকের মার্কে 50-এ 48 পেলাম, আর ভোট কম পেলাম। ওখানেও একটা ভাইরালের কিন্তু ব্যাপার ছিল। এবং এটি কারচুপির কথাও শোনা যায়। কারচুপি না, আসলে বেসিক্যালি কি যে আমাদের সত্যি কথা বলতে গেলে আমি আমাদের বাংলাদেশের দর্শক একটু সস্তা গান পছন্দ করে আমার কাছে মনে হয়। তখন গরিব, ভাত খেতে পারে না, এই ধরনের ইমোশনটা কাজ করতো। কেন করাতো? কারণ ওই যে ওই সময় ফ্যাক্টটা ছিল ক্লোজ আপে 2 টাকার একটা মিনি বিক্রি করতে হবে, তো ওইটা তো বড় লোক কিনবে না, কিনবে তো একটু নিম্ন মধ্যবিত্ত যারা, তাদের অনুসারেই আসলে বেসিক্যালি কম্পিটিশনটা ওইভাবে সাজানো হয়। আচ্ছা, এটা তো একটা মেকানিজম। যদি সব কিছুই ফেয়ার হয় তাহলে তাকে সব কিছু হবে না। যাই হোক, আমি ডাক পড়ার পরে আবার আপনার কাছে মনে হচ্ছে অতটা ফেয়ার হয়নি, এরকম মনে হয়েছে? ফেয়ার না, এখানে ফেয়ারে আমি আসলে আমি যেহেতু চোখে দেখি না, আমি বলতে পারবো না। একটা জায়গায় দেখেছি যে বাংলাদেশের মানুষ খুব বেশি ইমোশনে বিশ্বাসী, খুব বেশি ইমোশনে বিশ্বাসী। আর পারফেক্ট ভয়েস বা একটা ছেলে খুব দুর্দান্ত গায়, আসলে ও ডিজার্ভ করে, সেই বিচারটা আসলে কিন্তু হয় না ওখানে। যদি ইমোশনালি কোনো কাজ করে দেয়, মানে আমরা এখন খবর দেখলে কেউ যদি ইমোশনালি মানুষকে অ্যাটাচ করতে পারে, তারটাই কিন্তু তার দিকে কিন্তু মানুষ চলে যায়। আমরা আসলে এইভাবেই ঘটনাগুলো ঘটে বাংলাদেশে। এই যখন বাদ পেলেন খুব ডিসহার্টেড হয়েছে? খুবই ডিজার্টেড, স্বাভাবিক। 50-এ 48 মার্ক পেয়ে বিচারক দেয়, আমি বাদ হয়ে গেল। তো এরপরে ওরা আবার একটা মেসেজ রাউন্ড তৈরি করে যে টপ 16-এ যাওয়ার জন্য আরেকবার একটা সুযোগ দেয়, আর একটা ভোটিং হয়। তো ওই ভোটিং হওয়ার পরে আমি আবার ব্যাক করি। কিন্তু যখন বাদ পড়লেন, এরপরে যারা চূড়ান্ত বিজয় অর্জন করলো, যাদের কথা আপনি বললেন, সালমা থেকে শুরু করে, তো এদের সাথে তো একটা গ্যাপ তৈরি হয়েছে, বা এরকম কি হয়েছে যে এরা একটা সময় গিয়ে আপনাদেরকে ইগনোর করা শুরু করেছে, যেহেতু আপনারা কম্পিটিশনে টিকেন নেই? এরকম কি কোনো স্মৃতি আছে কিনা? হ্যাঁ, আছে। যেহেতু আমি ব্যাক করলাম, আবার ক্যাম্পে ফিরলাম, টপ 16-এ আমি ঢুকলাম, সবাই খুব আনন্দ। আমি লাস্ট, মানে সেকেন্ড লাস্ট আমি ঢুকেছিলাম, আমার পরে ঢুকলো হলো পড়া। তো সবাইকে দেখে আবার আমরা খুব খুশি, বা সবাই মিলে খাচ্ছি, যাচ্ছি, প্র্যাকটিস করতেছি, এই করছি, ওই করছি। পরে আমাদের টপ 16 থেকে টপ 10-এর একটা রাউন্ড হয়। তো টপ 10-এর রাউন্ডে আমরা গাইলাম। এখন গাওয়ার পরে আমি আবার তো আমার তো একবার ভোট হারায় গেলে তো সে আর ভোট ফের আসে না। যাই হোক, ভোটে বাদ পড়লাম। বাদ পড়ার পরে আসলে যেদিনকে শেষ হলো, যখন টপ 10-এ আসলো, তখন নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যে বন্ধুটার সাথে আসলে ঘুমাইছিলাম না, ওই বন্ধুটা একটু শব্দ উচ্চারণ করলো, এই যারা টপ 10 আছে তোরা এদিকে আয় না, আমরা একটু গল্প করি। ওই শব্দটা না, মানে ওই শব্দটা আমাকে খুব খুব কষ্ট দিছে, মানে অনেক বছর আমাকে কষ্ট দিছে। যে আমার 2 দিনের বন্ধুত্ব হোক বা 2 মাসের বন্ধুত্ব হোক, একসাথে আমরা চলছি, একসাথে মজা করছি, একসাথে করছি। তো আসলে তখন তো খুব ইমোশনাল, তখন তো একটা প্রফেশনাল না, খুব ইমোশনাল। কারণ আমরা আসলে মফস্বলের মানুষ খুব প্রাণ দিয়ে বেশি, খুবই প্রাণ দিয়ে বেশি। সেই জায়গা থেকেই ওই কথাটা খুব লাগলো, এবং এরপর থেকে আমি আসলে ওরাও একটু দূরত্ব মেনটেন করলে, যেহেতু ওদের একটা কাজের মানে ব্যস্ততা ছিল তখন, সবকিছু মিলে আমিও একটু ডিজার্টেড হয়ে। তাদের সাথে এখন কি যোগাযোগ হয় কিনা? হ্যাঁ, এখন তাদের সাথে এখন তো রাফাত, সে আরিয়ান রাফাত, ওই বন্ধু আবার এখন যোগাযোগ এখন সেই বন্ধুগুলো ফোন দেয় কিনা? সেই বন্ধুগুলো দেখা হলে আরে মামা, এই একটা ব্যাপার। মানুষ আসলে খুব পরিবর্তনশীল। তো আমরা অনেকক্ষণ একটানা গল্প করছিলাম, একটু গান শুনলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, আসলে আমি রাফাত হওয়া মানে ফিল্মের গানে তো না,
আমি যেই অ্যালবামটা দিয়ে আমার প্রথম যাত্রা, সেটা ছিল ডেডলাইনের আমার বুকের ভিতর চিনচিনতা সাইয়া, এরপরে প্রিয়ারে, এরপরে যে গানটা সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে, গানটা লেখা শিরোনামে তুমি আমার, এই গানটা আপনি সিগনেচার গান আপনার। হ্যাঁ। হ্যাঁ। চাইলেও প্রাণটা দিয়ে দেব আমি, শুধু তোমায় আমি দেব না। শিরোনামে তুমি আমার, তোমাতে হবে শেষ। শিরোনামে তুমি আমার, তোমাতে হবে শেষ। পারবো না আমি কখনো তোমাকে অন্যের চোখে দেখতে, পারবো না আমি কখনো নিঃশ্বাসের দামে বেচতে। চাইলেও প্রাণটা দিয়ে দেব আমি, শুধু তোমায় আমি দেব না। ও শিরোনামে তুমি আমার, তোমাতে হবে শেষ। না, শাহরিয়ার রাফাত যখন নামটা আসে তখন এই গানটা টপ লিস্টের দিকেই থাকে, যে না এই গানটা আসলে আমরাও বেশি শুনেছি। তখন হয়তো আপনার সাথে আমার পরিচয়টা হয়েছে কিনা আমার মনে নেই, তবে আমরা গানটা শুনতাম। আরেকটা বিষয়, যেমন আপনার নামটা আসলে যে সুফির যে বিষয়টা, সুফি ঘরানার গান বা এই ধরনের গান আপনার, এছাড়াও আপনার অনেক গান হিট হয়েছে, কিন্তু সুফি গানটা বেশি মাথায় আসে। এই সুফি ঘরানার গানের মানে মূল ইয়েটা কি ছিল, কেন আপনি এই গানগুলো বেশি? আমি সুফি না, কিন্তু আমি সুফি গান গাইতে পছন্দ করি। আমি সবসময় বলি ভাই আমি সুফি না, সুফি হইলে আসলে আমার এইভাবে জীবনযাপন আমার করা পসিবল না। মানে আমি সুফি গানের গাইতে পছন্দ করি এবং দারুণ রূপে একজন শ্রোতা এবং একজন ভক্ত বলা যায়। একটু শুনি সুফি গান। ওরে মাটির মানুষ রে তোরা, করিস না রে বাহানা। ওরে মাটির মানুষ রে তোরা, করিস না রে বাহানা। ও তোরা আল্লাহ চে, ও তোরা খোদা চে, ও তোরা আল্লাহ চে, ও তোরা খোদা চে। নাটাই একটা ধইরা রাইখা ছাইড়া দিচ্ছে ঘুড়ি রে, সুতাটুকু কাইটা দিলে কোথায় যাইবি উড়া রে। ওরে নাটাই একটা ধইরা রাইখা ছাইড়া দিচ্ছে গুড়ি রে, সুতাটুকু কাইটা দিলে
কোথায় যাইবি উইড়া রে ওরে মাটির মানুষ রে তোরা করিস না রে বাহানা ও তোরা আল্লাহ চে ও তোরা খোদা চে ও তোরা আল্লাহ চে ও তোরা খোদা চে এই গানগুলো না শুনলে একদম মানে ভিতর থেকে একটা ভালো লাগা তৈরি হয় অটো। এই মাটির গান বলি বা আধ্যাত্মিক গান বলি, এটা কিন্তু আমাদের রক্তে থাকে, আমাদের শিকড়েই আছে এই যে হ্যাঁ আমাদের শেকড়ই এটা আছে, এবং এই গানগুলোই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। আমি কিন্তু রাত এটা মনে করি না, আমি মনে করি যে এই গানগুলো এখন যেভাবে চর্চা হয়, তবে একটা জিনিস আমার হচ্ছে এই গানগুলোর মুড হারাচ্ছে। মুড হারাচ্ছে বলতে এই এখন আমরা যেমন ছোটবেলায় শুনছি গান, আব্বাসুদ্দিন স্যারের, আব্দুল আলিম স্যারের গান শুনেছি, কত মিষ্টি ফোক মানে কিন্তু অনেক মিষ্টি। আমি যেহেতু ফোক শিল্পী না, তারপরেও আমি বলবো যে এখন ওই কিছু এখন ফেসবুকে কিছু ফোক গানের রিলস আসে, যেটা ওই অনেকগুলো লোক দাঁড়িয়ে গায়, চিৎকার করে রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় খুব গলাই করে গায়। কিন্তু আগে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের সময় ক্লাব ছিল, এই যেটা এখন হচ্ছে আড্ডাটা, ওটা আমাদের একটা ক্লাব ছিল, সেখানে হারমোনিয়াম ছিল আর তবলা ছিল। এখন যেটা হয় ইউকুলেলেটাকে দোতারার মতন বাজানো হয়, যেটা আসলেই উচিত না, এটা কিন্তু আসলে দোতারা না, ইউকুলেলে একটা মেক্সিকান ইনস্ট্রুমেন্ট, যাই হোক সেটাকে ইম্প্রোভাইজ করে দোতারা বাজানো হচ্ছে। তো এরা না দুঃখের গানগুলোও নাচতে নাচতে গাচ্ছে, সুখের গানগুলোও নাচতে নাচতে গাচ্ছে, প্রেমের গানগুলোও চিৎকার করে গাচ্ছে। তো আসলে কোন জায়গায় পজ দিতে হবে, কোন জায়গায় আসলে, কিন্তু তারা ভাইরাল হচ্ছে না, এইটার জন্য এই যে ভাইরাল হওয়ার কারণে ব্যাড প্র্যাকটিসটা হচ্ছে, যে ও কিন্তু আমি কি গাইছি এই গানটা ভাইরাল হয়েছে এটাই মাথায় নেই, যে আমি আসলে যে গাইলাম এই গানটা যে প্রেমের গান না দুঃখের গান না ভাবের গান, কিছু না, মানে কেমন যেন একটা দেওয়ানা টাইপের ভাবে গাচ্ছে, যেটা এরপরের জেনারেশন পর্যন্ত যে এই মুডটা নষ্ট হচ্ছে, এই ভাবটা যে নষ্ট হয়ে যাচ্ছে, পরের প্রজন্ম কিভাবে গাইবে আমি জানি না। এই যে এই সাথে অ্যাড করে, যেমন একটা সময় ছিল মানে এই যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার যে ব্যাপারটা ছিল, এখন তো বেশ উঠেই গেছে মনে হচ্ছে। এরপরে এখন আবার আসছে যে এআই জেনারেশন, যেটা আর কি। তো এই বিষয়গুলো গানের জন্য কতটা পজিটিভ না নেগেটিভ? ফেসবুক তো ছিল না, কিন্তু ফেসবুক একটা মাধ্যম ছিল, সেটাকে দিন 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 এখন প্রত্যেকটা মুদ্রার এপিট এবং ওপিট থাকে, যেটার সুবিধা আছে সেটার অসুবিধা আছে। অলরেডি কিন্তু এআই যেমন সুবিধাও আছে, এআই এর অসুবিধাটাও আছে কিন্তু। তো আমার কাছে মনে হয় যদি আমরা এআইটাকে সাহায্যকারী হিসেবে নিই, যে না আমার একটু সময় কম, আমি এই গানটা, আচ্ছা একসঙ্গে কিন্তু 10টা টিউন মাথায় আসে না, কিন্তু একটা টিউনে মাথায় আসে। তো এআই এর কাছে যদি আমি জানতে চাই যে এই গানটার টিউন আমি কিভাবে করাবো, আমি একটা টিউন করলাম, ভালো লাগলো, আমি এআইকে দিলাম যে না আমার এটা দাও, তখন হয় কি এআই 4-5টা টিউন দেয়, ওইটাকে মডিফাই করে, ওইটাকে যদি আমরা মডিফাই করতে পারি, ওটার সাথে যদি হিউম্যান অ্যাড হয়, আমার কাছে মনে হয় আরো বেটার। এখন ঘটনা হচ্ছে ওইটাই আমি আপলোড করে দিয়ে নিজের, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমি বলবো, আমি আসলে নাম ধরেই বলতে চাই ওনাকে, ওই যে আইফোন নিয়ে অনেক কথা বলে না, যে এআই ব্যবহার করা নিয়ে, কার কথা বলছেন আমি যাই হোক, উনি একটা এআই মিউজিক কম্পিউটার একটা বই লিখছে, মিউজিক করতে চান আর কোথাও যাওয়া লাগবে না, আপনি নিজে নিজে মিউজিক করতে পারবেন। একটা মানুষ মিউজিক সম্পর্কে কিছু জানে না, বই পড়া হয়ে যাবে, বই পড়ে সে দিয়ে সে নাকি মিউজিক জানতেছে। তো এই জিনিসটা আসলে ক্ষতি হচ্ছে, ও জানে না। তাহলে শিখলাম যেটা হচ্ছে আপনার রিয়েলিটি শো নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলছিলাম, সেই রিয়েলিটি শো থেকে যারা বেরিয়ে আসে, আমার দৃষ্টিকোণ থেকে খুব বেশি ভালো করেছে হাতে গোনা কয়েকজন, অধিকাংশই হয়তো কোনো না কোনো কারণে হারিয়ে গেছে। তো সর্বশেষ রিয়েলিটি শো যে জি বাংলা থেকে আসছে, যে আমাদের নোবেল, তো
এর যে গতিবিধি বা একটা পর একটা অকারেন্সের সাথে জড়িয়ে যাওয়া, এটা কেন? নোবেলকে অনেক আট থেকে আমি চিনি এবং ও খুব ভালো গায়, ওর ভয়েস টোনটা আমার খুব পছন্দ ছিল। ও তখন থেকেই না একটু এই ধরনের একটু ইন্টেলেকচুয়াল ছিল এবং দিনে দিনে আসলে হয় কি যে যত বড় শিল্পী হয় তত না বিনয়ী হয় মানুষ। আমি যতটুকু আমি আমাদের জানি, এখন সত্যি কথা বলতে কি একটু আমরা সবাই মনে করে শিল্পীরা নেশা করে, আসলে কিন্তু সত্য না, সব শিল্পী নেশা করে না। তো যারা মাদক গ্রহণ করবে সেটা যদি স্বাভাবিক মানে, ধরো আমি সৃষ্টিশীল মানুষ না, আমি অনেককেই জানি যে মাদক গ্রহণ করে সে কিন্তু অ্যাবস্ট্রাক্ট মানে সে খুব বিক্ষিপ্ত হয়ে জীবনযাপন করেছে। তো আমার কাছে মনে হয় যে নোবেলের পার্সোনাল জীবনটা নিয়ে আসলে আমার কোনো দায়ভার নেই। ও গান ভালো গায় এতটুকু আমি জানি, পার্সোনাল জীবন ওর নিজের পার্সোনাল। তবে আমার কাছে মনে হয় যেহেতু শিল্পী, ওর একটু মানে একটু শালীনভাবে চলা উচিত। এটা তো একটা ব্রাইট ফিউচার ছিল তো। ও যে ভালো গায়, ওর ফিউচার যে যদি কেউ গাইতে জানে না, আজ হোক আর কাল হোক সে আবার হয়তো ব্যাক করবে। আমি চাই ও ব্যাক করুক, কারণ ও যথেষ্ট ভালো, ওর ভয়েসটা যথেষ্ট ভালো। কিন্তু ওর যদি এই ধরনের আচরণ থাকে, আমি চাই না যে কখনো ইন্ডাস্ট্রিতে থাকবে, চলে যাই ভালো। চলে যাবে ভালো, কারণ পরের জেনারেশন ওকে দেখে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই যে নোবেলের দুদিন পর পরে জেল হাজতে যাওয়া আবার বেরিয়ে আসা, এটা আমাদের শিল্পীদের জন্য একটু লজ্জার ব্যাপার। এবং এর রেশ কাটতে কাটতে জাহেদ অন্তর একটা ঘটনা ঘটলো, তিনি হচ্ছেন শিল্পী মানুষ। তো বিষয়টা আসলে কিভাবে, এটা কি মানে শিল্পীরা তাদের ভক্তদের দুর্বলতাকে ইউজ করছেন, এটা অন্য কিছু? আসলে অনেক ছোট, অনেক 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 ছোট, অনেক ছোট আমাদের। আমি হঠাৎ করে আমার ওয়াইফ একদিন দেখালো যে এই ছেলেটা ইন্ডিয়ান আইডলে গিয়েছিল, তো আমি ওর দেখলাম তো না, তো ইন্ডিয়ান আইডলে কখনো চাই না। তো পরে দেখলাম যে অনেক দীপ্ত টিভি ইন্টারভিউ করলো, এই ইন্টারভিউ করলো। আমি না ওকে কোনোদিন ইন্ডিয়ান আইডলে দেখি নাই। এখন ধরো যে এমন যদি হয় তাহলে বাংলাদেশে মনে করি 1 কোটি ক্লোজ আপ ওয়ান আছে। যদি ইন্ডিয়ান আইডলের নাম লেখানোটাই বা প্রথম পার্টিসিপেটটাই যদি ইন্ডিয়ান আইডল হয়ে যেত, তাহলে বাংলাদেশে 1 কোটি ক্লোজ আপ ওয়ানের আর্টিস্ট অ্যাপ্লিকেশন করেছে, ফর্ম দিয়েছে। তাহলে কি আমি ইন্ডিয়ান আইডলের আর্টিস্ট হয়ে গেলাম? আচ্ছা, না সেটা তো না। তো ব্যাপারটা আমার এখানে আমি মিডিয়া টপ কততে ছিল। হ্যাঁ, বেসিক্যালি যে কম্পিটিশনে আমরা 1 থেকে 10 পর্যন্ত আমরা মার্কিং করি, তাই তো? টপ 10 করি। তো এখন আমি হয়েছিলাম 11, আমি তো আর টপ 10 এর সুবিধাটাও নিতে পারবো না, বা মানুষ আমাকে ওইভাবে জানবে না। এখন নাম লেখালেই যদি ইন্ডিয়ান আইডল হয়ে যায় তাহলে তো আসলে কিছু করার নেই। তবে ছেলেটার ভয়েস ভালো। তবে শুনলাম যে এই জিনিসটা আসলে ছোট মানুষ, আসলে আমরা বড় ভাই কি বলবো, আমার মনে হয় যে ওর খুব সংযত হয়ে চলা উচিত। ও তো খুব স্ট্যান্ডবাজি টাইপের তো মানুষ, ওর গানের দিকে মনোনিবেশ করা উচিত। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে এর মধ্যে প্রায় 150 সিনেমায় প্লেব্যাক করা হয়েছে। মানে আমার 150 গান, 40টার উপরে গান হয়ে গেছে প্রায় 50। তো আপনার একটা গান সবসময় বিভিন্ন কনসার্ট বা বিভিন্ন প্রোগ্রামে দেখা যায়, নোয়াখালী। এই গানটা তো আপনার বেশ ভাইরাল বলবো। গানটা ভাইরাল এবং শাকিব খানের লিপে এটা। তো শাকিব খানের সাথে কখনো এই গানটা নিয়ে কথা হয়েছে কিনা? বা আমি চিরেঙ্গা পাওয়ার পরে সাকিব ভাই বললো যে এই যে ক্যাপ্টেন, এমন প্রথম যে গানটা গাইলাম আমি, এমন করে কেন তাকাও, ওটার জন্য আমাকে কল করলো যে তুমি একটু আমাদের যে প্রিয়াঙ্কা যে আসলে তখন ওখানে শুট চলছিল, তখন আমি বললো যে আমার একটা সুফি গান লাগবে। শাকিব খান বলছে একটা সুফি গান, ওয়াজিদ আলী সুমন ভাই ডিরেক্টর, আমার একটা সুফি গান লাগবে, খুব রোমান্টিক সুফি, যেমন আমরা ইন্ডিয়াতে দেখি। তো আমি খুবই আশাবাদী ছিলাম যে অনেকদিন পর জীবনে আমাকে প্রথম কেউ বললো যে রোমান্টিক সুফি, তাও ফিল্মে ইউজ করবে। আমি সেই জায়গা থেকে আমি সবার প্রথমে ওনাকে স্যালুট জানাই যে উনি যে স্টেপগুলো মুভির জন্য, আমাদের কিন্তু বাংলাদেশের সুফি গান মানে কিন্তু মাঝারি গান, কিন্তু কষ্টে করে হয়তো অসুস্থ হয়ে একদম আল্লাহর কাছে দরবারের জন্য মাজা দেখানো হতো, সেখানে একটা মাঝারি গান হতো।
তো সেই জায়গাটা ভেঙে একটা মানুষ রোমান্টিক সুফি গানের জন্য আমাকে বলতেছে। এবং সত্যি কথা আমি ওনাকে স্যালুট জানাই ওনার জন্য। আমি জানি না উনি আমার কাছে মনে হয় আরো 100 বছর থাকুক, যে অন্ততপক্ষে বাংলাদেশের কিছু ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে। তো সুফি গান আমি খুবই লাকি যে এই গানটা, মানে আমি জানি না তুমি দেখেছো কিনা, এত অসাধারণ একটা কোরিওগ্রাফ ছিল এবং এত অসাধারণ, আমার কাছে মনে হয় সাদা যে আছে, হ্যাঁ 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 হ্যাঁ, খুব সুন্দর একটা ইয়ে ছিল। তখন শিকারির পরপরই তো ভাইয়া ইয়েগুলো করছে, যে ডাইমেনশনগুলো, নতুন নতুন টেক্সচারগুলো অ্যাড করছে মুভিতে। আর আমার কাছে মনে হয় যে এইভাবে যদি, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে ওই দিনকেই শাকিব খানের সাথে আপনার সিটিংটা হয় এবং উনি, হ্যাঁ আমি হ্যাঁ ওইটা ডিজার্ভ ছিল যে উনি বলার পরেই আমি আসলে বাসায় এসে আমি দীপ দুজন মিলে অনেকক্ষণ ভাবার পরে এই একটা করলাম, আবার ফেললাম না, আবার একটা করলাম। মানে হয় কি যে একটা এক্সাইটমেন্ট, অর্ডারি কাজ আর একটা ভিতর থেকে কাজ এসে গেছে, ওইটা নেওয়া আলাদা। কিন্তু অর্ডারি কাজের মধ্যে একটা প্রেশার থাকে, ওইখানে কিন্তু একটা প্রকৃতগত ব্যাপার একটু কম থাকে কিন্তু। আর যেহেতু সাকিব ভাই বলছে, এবং বাংলা রোমান্টিক সুফি গান, বাংলা রোমান্টিক সুফি গান তাও সিনেমাতে ইউজ হবে। তো সেই জায়গায় আসলে আমরা করলাম, ভাইয়াকে দিলাম, দেওয়ার পরে খুব ভালো হয়েছে। আচ্ছা প্রথম মানে টেক্সটে, মানে আমি যখন বানানো শেষ করে অনেকে পাঠালাম, সুমন ভাই, ওয়াজিদুল সুমন ভাইকে পাঠালাম, যেহেতু ডিরেক্টর সে আমার ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো এরপরে হচ্ছে আমাকে ভাইয়ার পরে শুটিংয়ে আমি গেলাম, তুমি রাফাত অসাধারণ কাজ করছো, তুমি আমার এই গানের শুটিং গেছে আমি না, এই গানের শুটিং তো ছিল সম্ভবত মালয়েশিয়াতে হয়েছে, সম্ভবত মালয়েশিয়াতে হয়েছে। এই গানের শুটিং তো এখানে হয়নি, উনি স্পেশালি এই গানটা শুট করেছিল। তো এরপরে ওর সাথে অনেকবার দেখা হয়েছে। এবং এই সিনেমার শুটিং এর সময় গিয়েছেন কি? হ্যাঁ, ক্যাপ্টেন গানের শুটিং এর সময় কোথায় গিয়েছেন? ক্যাপ্টেন তখন কোক ফ্যাক্টরিতে শুটটা হয়েছিল একটা, প্রিয়াঙ্কে তো হয়েছিল, আমি লাস্ট কোক ফ্যাক্টরি। কিন্তু একটু আমি অন্য গল্পে যেতে চাই, যেহেতু সিনেমা সঙ্গীত একই অঙ্গনের, তো ওই সময়টাই শাকিব খান বুবলির যে প্রেমের গুঞ্জনটা উঠছিল, তো আপনি আসলে ওইখানে গিয়ে এই ধরনের কিছু পেয়েছেন কিনা? না, আমি তো আসলে ওখানে আমি শুধু শাকিব খান ভাইকে পেয়েছিলাম এবং ওনার মেকআপ ম্যান, সাথে মেকআপ ম্যানই ছিল। আর উনি আমার সাথে সেটে কথা বললাম, আমাকে নিয়ে ওনার মেকআপ রুমে নিয়ে বসে আমি কথা বলছি এবং খুব সুন্দর ওনাকে দেখে, মানে কথা বললাম, আমার সাথে কথা আড্ডা দিতে তো খুব মজা লাগে। তো কথা বললাম এবং আমার ভালো লাগলো যে না, উনি আসলে খুব অ্যাপ্রিসিয়েট করি মডার্ন টেকনোলজি বা মডার্ন চিন্তা বা কোনো কিছু নতুন করা যায় কিনা, এই ধরনের ভাবনা থেকেই আসে। আর প্রেমের গুঞ্জন তো তখন এর আগেই তো আমরা চিরাঙ্গে ফোনকালে মায়াতে, কিন্তু প্রেমের গুঞ্জনের কারণে আসলে যেহেতু ওই আমাকে ডিরেক্টর বলা হয়েছে যে যেহেতু বুবলি নোয়াখালীর মেয়ে, আর যেহেতু চিটাগাংয়ের তখন ক্যারেক্টারটা ছিল চিটাগাংয়ের, তো এইভাবে কিছু চিন্তা করো। তো তখন থেকে তো আসলে বিষয়টা এরকম যে আসলে এই গানটা স্পেশালি বুবলির জন্যই করা হয়েছিল, এই কারণে যে তারপরে নোয়াখালী, এই কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই বিষয়টা বুবলির সাথে কথা হয়েছে কিনা আপনার সাথে? না, বুবলি এই গান নিয়ে আসলে তখন কথা হয় না। এই গান কথা হয়েছে উত্তম আকাশ দা আমাকে বললো, যেহেতু বুবলির বাড়ি উত্তম আকাশ দা, এই গানটা কিন্তু জাস্ট 22 ঘন্টায় করা। এই গানটা না ঘুমায় জাস্ট 22 ঘন্টায় করে আমরা কিন্তু গিয়েছি। 8টার সময় বসেছি, পরের দিন গীতিকার গেছিলেন সুদীপ কুমার দিন। ও আচ্ছা আচ্ছা। আমি স্টুডিও অফ করে, মানে আমি আগে আর্লি বাসায় চলে যাচ্ছি, আমাকে ফোন দিচ্ছে কই তুই? আমি বললাম যে তো স্টুডিও শেষ করলাম, তাড়াতাড়ি আয় স্টুডিওতে, উত্তম দা আসবে, একটা গান করতে হবে, খান সাহেব হচ্ছে সিঙ্গাপুর আছে, একটা শ্যুট করবে, গান লাগবে কালকে। আমি তো আগর লাগবে, তুমি বলতে আয়। পরে আসলাম, আসার পরে আমাকে বললো যে বুবলি যেহেতু নোয়াখালীর মেয়ে, নোয়াখালী এবং চিটাগাংয়ের একটা ইয়ে করে চল আমরা একটা কিছু করে। তো ও লিখলো আর বসে বসে টিম করছি, ও লিখছে আমি টিম করছি। তো যাই হোক, সারা রাতের ভিতরে মোটামুটি গানটা বানালাম। সকাল কিন্তু বিষয়টা এরকম যে আমি মাঝে ইন্টারাপ্ট করছি, যে শাকিব খানের এরকম চাও ছিল যে না বুবলি কিনে স্পেশাল একটা গান করার জন্য বা এরকম? হ্যাঁ ডেফিনেটলি, কারণ ওখানে তো গান ছিল, ওই গানটা বাদই দেওয়া হয়েছে, মানে যেই গানটা নিয়ে শুট করতে গিয়েছিল ওই গানটা বাদই দেওয়া হয়েছে শুধুমাত্র এই কারণে। তখন তো আসলে আচ্ছা, শুট করতে তিনি অলরেডি চলে গেছে? হ্যাঁ, তখন তো কোথায় ইয়েতে সিঙ্গাপুরে সব। আচ্ছা, তখন যে গানটা ছিল ওইটা মনে হচ্ছিল যে এটা বাদ দিয়ে এই গানটা, ও মাই গড, আচ্ছা আচ্ছা, বাদ দিয়ে এই গানটা ঢোকানো হয়েছে। কিন্তু তো
তো এটা আসলে যেহেতু তখন একটা চটুল প্রেম আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর হিসেবে, যে চটুল একটা প্রেম হয়তো চলছে, এইরকম একটা গান দিলে হয়তো ভালো লাগে। আমরা তো আসলে মানুষ কি পছন্দ তার আগে চিন্তা করি ওই স্ক্রিনে আমাকে আসলে কি দেওয়া লাগবে, ওই কেমিস্ট্রি আসলে কেমন হবে, ওই জায়গা থেকে আসলে গানটা করা। একটু গানটা শুনতে চাই। আরে ও রানী তোর লাইগা পালকি সাজাইছি, সগদ নজর দিয়া হাজার ভেলকি দেখাইছি, তোরে বউ বানামু গোটা দেশতে জানামু, হায় ওর সিরে তাই আইয়া আইসি তা গঙ্গা বোয়া, তুই নোয়া খেলা মাইয়া আইসি তা গঙ্গা বোয়া, তুই নোয়া খেলা মাইয়া। পরে যখন গানটা পাঠালেন উনি সংস্কৃতে, হ্যাঁ একদম গানটা পাঠানোর পরই উনি বলছেন সুপার হয়েছে গান। আমি তখন তো আমার সাথে সাকিব ভাইয়ের কথা হয় নাই। পরে উত্তম দাও ডিরেক্টর তো এখানে ছিল, ওখানে মনে হয় বাবা যাদব শুট করছিল, করছিল, কোরিওগ্রাফি ছিল। এবং আমি ধন্যবাদ জানাই উত্তম দাকে, কারণ ওনার হেল্প না পেলে আমি আসলে এই সুন্দর কেমিস্ট্রিটা বের করতে পারতাম। শাকিব খানের লিপে আসলে আপনার কতগুলো? সাকিব খান ভাই লিপে 4টা গান, অনেক। যেমন ক্যাপ্টেন খানের টাইটেল গানটা খুব একটা মজার জিনিস আছে। একদিন আমার বাসায় চলছে ক্যাপ্টেন খানের টাইটেল, ক্যাপ্টেন খান চলছে, তো এই ভয়েসটা কার, মানে একটু থ্রাশ একটা ভয়েস। তো আমি বলতেছি যে আমার, মানে আমি আসলে রেশাদ ভাইয়ের জন্য বানিয়েছিলাম যে ভয়েসটা উনি দিবে। তো পরে রেশাদ ভাই কোনো একটা কারণে আসলে ভয়েস দিতে পারে, আমি ভয়েস দিয়ে দিয়েছি। তো ওইটা আসলে হয় না অনেক সময় যে ভালো হয়ে যায়, তা আমার তো আসলে জনরাটা ওইটা না, বাট ভালো হয়ে গেছে। তো সব মিলে আমার ওনার কণ্ঠে 4টা গান, তার ভিতরে আমার স্পেশাল হচ্ছে এমন করে কেমন তাকাও আর চিরাগের পথ সবারই পছন্দ। তো এই আর কি, আসলে আমি খুব লাকি যে ওনার সাথে এবং সবচেয়ে ভালো কথা যে ওনাদের মতন গুণী মানুষের সাথে কাজ করতে পারা খুবই সৌভাগ্যের একটি। আচ্ছা, আমরা এখন কিছু আপনার মানে কাভার সং শুনতে চাচ্ছি, বিশেষ করে ফোক ঘরানার। ওকে, কাভারে যদি আমরা বলি, এমন তো ছিলাম না কোনদিন আমি, এমন তো ছিলাম না কোনদিন আমি, তোমাকে দেখার আগে হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে। আরে এমন তো ছিলাম না কোনদিন আমি, এমন তো ছিলাম না কোনদিন আমি, তোমাকে দেখার আগে হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে। অনেক সময় এমন আমরা দেখেছি যে কাভার গাইতে গিয়ে মূল শিল্পীর থেকে যিনি গায় সেই গানটাই বেশি ভাইরাল হয় বা মানুষের চোখে পড়ে। আপনার কিরকম হয়েছে কোনো গান? মূল শিল্পীর চাইতে একটা মূল শিল্পী যখন গানটা তো একটা নিউবর্ন বেবির মতন পায়, তো উনি সুর দেয়, উনি মানুষের ভিতরে ঢুকায় রাখে। তো যখন
এই সুরটা যখন কমন থাকে তখন অন্য শিল্পী যখন গায় তার সুবিধা হয় একটু। সুবিধা হয়, তার কিন্তু কোনো এক্সট্রা প্রেশার থাকে না, কিন্তু যে কারণে সে নিজ ভালো থেকে হয়ে কোনো কাজ করার কিন্তু কোনো অপশন থাকে না, তখন না ইম্প্রোভাইজ করা যায়। কিন্তু তো একটা মৌলিক গান যদি গাওয়া যায় এবং মৌলিক গানকে রূপ দেওয়া যায়, সেটাই বড় মানে বড় সার্থকতা আমি বলবো। আপনি কি আরো কিছু ফোক গান শোনাতে চাচ্ছেন কিনা? হ্যাঁ, আমি তো গানের মানুষ, গান কেন শোনো। আমি বেশ কিছুদিন আগে বাঙালির ওখানে একটা গান গাইছিলাম, যেটা গিয়ে রিঙ্কু অনেক বিখ্যাত ছিল, একটা হাওয়ার গাড়ি। আমি গানটা করেছিলাম আমার ইউটিউবের জন্য। যেদিন পরাণ পাখি উড়ি উড়ি যেদিন পরাণ পাখি উড়ি উড়ি দিবে আকাশে পাড়ি, ধুলার মাঝে থাকবে পড়ে দম ফুরানো। একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি। এক পলকেই নিভে যাবে দুই নয়নের আলো, রং বেরঙের এই দুনিয়া হবে আধার কালো। দেখবি না আর ফুলের বাগান, দেখবি না আর ফুলের বাগান, সাজানো ঘর বাড়ি, ধুলার মাঝে থাকবে পড়ে দম ফুরানো। একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি। আমি যেটা গান শুনতে মনে হলো যে আমাদের প্রয়াত সঙ্গীত শিল্পী যে আইয়ুব বাচ্চু, আমার তো মনে হয় ওনার মতো সকল গুণে গুণান্বিত শিল্পী খুব কম ছিল। যে গাইতে পারতেন, সুর করতে পারতেন, লিখতে পারতেন, ভালো গিটারিস্ট ছিলেন। তো ওনার সঙ্গে কি কোনো স্মৃতি আছে কিনা? অবশ্যই ওনার সাথে আমার অনেক স্মৃতি আছে, মানে এই কথা না বললেই না। আমার প্রথম লাইভ 21 টেলিভিশন, প্রথম লাইভ। আমার সেকেন্ড কলার ছিল আইয়ুব বাচ্চু। উনি কখনো আমাকে চিনতো না, জানতো না। লাইভ কল দিছে, লাইভ আচ্ছা, কলে ফোন দিয়েছে, এবং ওই দিনকে এমন কেউ নাই যে ফোন দেয় নাই। তো আমার উনি ফোন দিল না, বললো যে মানে ওই সময় তো হিন্দি গান হতো, তখন আমি কৈলাশ কাজীর আল্লাহকে বান্ধে আসতে সাইয়া এগুলোকে ওই মানে গিয়েছিলাম আমি। তো বলতেছে যে আমি অসাধারণভাবে শুনলাম, এটা মানে ভাবার। এখন তো আসলে মানে কাওয়ালি গাওয়াটা একটা ফ্যাশন হয়ে গেছে। তো আমরা এই সুফি গানের জন্য বা এই গানের জন্য কিন্তু সুফি এবং কাওয়ালি কিন্তু দুটো আলাদা একটা জনরা। একটা কাওয়ালি মানে বন্দনা, সুফি হচ্ছে একটা প্রেমের গান, মানে একটা আধ্যাত্মিক প্রেমের গান। তো এরপরে উনি আমাকে ডাক দিল একটা গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে,
সিঙ্গেলের জন্য। তো আমি গেলাম প্রথম ফার্স্ট, মানে আমার ওনাকে তো আমি স্টেজে সবসময় দেখতাম, যে কনসার্টে গেছি, ওনার গান শুনছি, পাগল মানে লাফাইছি, চিল্লাইছি। তো উনি আমার বলতেছে যে পাশে বসে এর কিছু, তখন এর কিছু ছিল, তো ওনার বলতেছে কি গাইলা, আহা কি গাইলা, চল আমরা একটা নতুন কিছু করি। তো উনি একটা টিউন আমাকে দিল, এরপরে গাওয়ার পরে বলতেছে যে না আমার আমি তো খুব নার্ভাস, প্রচন্ড নার্ভাস, ওনার সাথে আমি কাজ করতেছি। ওরা বলতেছে তোর পাগলামিটা আমার লাগবে, তুই যে চোখ বন্ধ করে হারায় যাস, পাগলামি করিস, ওইটা আমার লাগবে। তো এরপরে তো বেশ শেষ করলাম, উনি কাছে চলে আসলাম। উনি যখনই, আমি তো বাইক ইউজ করতাম, এখনো মাঝে মাঝে করি আমি বাইক, কাটতাম সুফি কই যাস, বস আমি সামনে, গান ছাড়িস না কিন্তু তোর হবে। বাহ, তো সত্যি কথা আমার বড় আশীর্বাদ, খুব বড় আশীর্বাদ। এবং আমি যেদিনকে শুনছি উনি মারা গেছেন, আমি গিয়েছিলাম স্কয়ার। আমি না ওনার কথা হয়তো সবাই বলে প্রকাশ করে যে আমি বসের কাছে ছিলাম, তো আমি হয়তো কাছে ছিলাম না, কিন্তু উনি আমার কাছে ছিলেন। এটা বড় ব্যাপার। এবং আমার কাছে মনে হয়, আমি যতটুকু দেখছি, ওনার পরে অনেকেই তো মারা গেছেন আমাদের কালচারাল অঙ্গনে, সঙ্গীত, তারপরে ফিল্ম, নাটক। তো ওনার মৃত্যুতে মানুষ যে পরিমাণ ওনার জানাজায় হাজির হয়েছেন ঈদগাহ মাঠে, আমার মনে আছে এই যে ইয়েটা আমাদের ঢাকার ঈদগাহ মাঠে, হ্যাঁ, মানে লোকারণ্য ছিল, দুপুরবেলা ছিল, আমার মনে হ্যাঁ। আছে। এত মানুষ হয় না, এর আগে হয়েছিল মান্না ভাইয়ের। হ্যাঁ, তো এই যে মানুষের ভালোবাসা, যেখানেই থাকুক ভালো থাকুক বস, সেটাই। তো আমরা মনে হয় যে আজকের মতো বিদায় নিতে পারি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো সঙ্গীত শিল্পীর সঙ্গে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।